সদ্গুরু চরণে সমবেত প্রণাম জানিয়ে আমি সৎসঙ্গ শুরু করছি। আজকে সৎসঙ্গ করব জীবন পথের আলো থেকে। সপ্তর্ষি যে মন নিয়ে কথা বলেছেন, সেই মন নিয়ে একটু আলোচনা করবার ইচ্ছা আছে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল মন নিয়ে। তা মন আমাদের সব কিছুতেই দরকার হয়। মন দিয়ে পড়াশোনা, মন দিয়ে ধর্মকর্ম, কিন্তু মনটা যে কী সেটা আমরা ঠিক বোধগম্য হয়ে উঠতে পারি। মন হচ্ছে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় থাকে তার মধ্যেও একটা। মন হচ্ছে সবথেকে উঁচু জায়গা, যার জন্যে উদ্বায়ু একটা জিনিস। উদ্বায়ু যেমন চোখের সঙ্গে একটা টাচ আছে, কিন্তু মনের সঙ্গে তো কোনো টাচ নেই। হ্যাঁ, কিন্তু এটা একটা ইন্দ্রিয়, তবুও একটা ইন্দ্রিয় বলা হয়, একটা উদ্বায়ী ইন্দ্রিয়। তো যাই হোক, মন নিয়ে আমি কিছু বলছি, সপ্তর্ষির অংশ থেকে পাঠ করে শোনাচ্ছি। অপরের মনের ভাব বুঝে যোগ্য ব্যবহার করা শক্ত কথা, তার চেয়েও শক্ত নিজের মনের রহস্য ভেদ করা। তোমরা তোমাদের নিজ নিজ মন সম্বন্ধে যতটুকু জানো সে অতি সামান্য মাত্র। মানুষের মনের অনেকখানি থাকে তার অজানিত। খুব চিন্তাশীল ব্যক্তিরা চেষ্টা করলে মনের রহস্য বুঝতে পারে, কিন্তু মনের রহস্য জানতেই হবে, নতুবা তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে হয়তো ভুল করতে হবে এবং তোমার শুভ প্রচেষ্টাগুলি তোমার অজানিত কারণে প্রতিহত হবে। এই অজ্ঞাত শত্রু বাইরে নাই, ইয়া দৈবও নয়, শয়তানও নয়। এই বিঘ্ন সৃষ্টি হয় মানুষের নিজের মনের অচেতন স্তরের সংস্কার গ্রন্থি হতে। যারা বিশিষ্ট চিত্ত বিশ্লেষক তারা এই সংস্কার গ্রন্থি ভেঙে দিতে পারেন। মানুষের প্রবৃত্তিও নিয়ন্ত্রিত হয় এই অচেতন মনের প্রভাবে। অতএব পরের মন বুঝে নেওয়ার আগে নিজের মন চেনার দরকার। তাহলে এইটুকুই আলোচনা করি। আমরা অপরের মনকে আগে চেনার চেষ্টা করি, কিন্তু আমরা নিজের মন সম্বন্ধে ততটা ওয়াকিবহাল হতে পারি না। সপ্তর্ষি বলছেন মনের যে 4টি স্তর আছে, সেটা হচ্ছে চেতন, আর একটা হচ্ছে প্রাকচেতন, আর একটা হচ্ছে অবচেতন, আর একটা হচ্ছে প্রাকচেতন, আর একটা হচ্ছে অবচেতন। এই মোট 4টি স্তর দিয়ে তৈরি। আমাদের যে চেতন স্তর সেটা আমরা তো সবসময় জানি, সেটা চোখ, নাক দিয়ে গন্ধ শুঁকছি, স্কিন দিয়ে আমরা স্পর্শ অনুভব করছি, এইগুলো নিয়ে আমরা ওয়াকিবহাল আছি। কিন্তু এর পরের যে স্টেজটা আছে সেটা হচ্ছে চেতন, অবচেতন। অবচেতন হচ্ছে যেটা আমরা ঠিকমতো বুঝতে পারি না। তাহলে সেই বুঝতে না পারার কারণটা কি? যে জন্মান্তরের যে সংস্কার আমাদের, যে একটা মোটামুটি বুঝলে ভালো হয় যে একটা আমাদের মনটা ঠিক 4তলা ঘরের মতো। প্রথম তলাতে থাকে চেতন মন, চেতন স্তর, আর একটা হচ্ছে প্রাকচেতন স্তর, আর একটা হচ্ছে অবচেতন, আর একটা হচ্ছে অচেতন স্তর নিয়ে আমরা, যদিও এই মন নিয়ে যে আমরা আলোচনা করছি খুব ক্রিটিক্যাল বিষয়। সবথেকে এই পৃথিবীর মধ্যে যত গবেষণা হয়েছে তার থেকে মন হচ্ছে সবথেকে ক্রিটিক্যাল বিষয়। কিন্তু সপ্তর্ষি এই ক্রিটিক্যাল বিষয়টাই কিন্তু জীবন পথের আলোয় নিয়ে এলেন। কারণ কি? কারণটা হচ্ছে এইখানেই যে আমাদের যেহেতু ধ্যান কেন্দ্র
মনায়তনে দেওয়া হয়েছে। ধ্যান কেন্দ্র হচ্ছে মনায়তনে দেওয়া হয়েছে। মনায়নকে আমরা যদি না বা আজ্ঞাচক্র যাকে বলা হয়, দুই বুরুর মাঝখানে যে চক্র সেটাই হচ্ছে আজ্ঞাচক্র। আজ্ঞাচক্র কেন বলা হয়? মনকে আমরা আজ্ঞা করতে পারি বলে আজ্ঞাচক্র বলা হতে পারে। কিন্তু এই আজ্ঞাচক্র দুটো স্তর হয়, একটা হচ্ছে ওপর দিকে আর একটা হচ্ছে নিম্ন দিকে। ওপর দিকে যেটা হয় আমরা সত্যের দিকে এগিয়ে যাই, আর নিচের দিকে যখন আমাদের দৃষ্টি পড়ে তখন আমরা অধোগতি হয় বা নিম্নগতি হয়। যার জন্য সপ্তর্ষি আমাদের ধ্যানের সময় সবসময় ঊর্ধ্ব অবস্থায় বলেছেন, সেই ঊর্ধ্ব অবস্থাতেই আমাদের মন রাখা দরকার। তারপরে যে আছে উপচেতন, উপচেতনের যে ব্যাপারটা থাকে, সেই উপচেতনের ব্যাপারটা হচ্ছে আমরা কোনো জিনিস মনে রাখি, হঠাৎ করেই সেটা মনে পড়ে যায় খুব সহজেই, সেটা কিন্তু উপচেতন স্তরেই থাকে। আর প্রাকচেতন হচ্ছে খুব স্মৃতি, অনেক দিনের পুরনো স্মৃতি। মনে করুন ওই কত আজ থেকে 30 বছর আগে স্কুল কলেজে পড়েছি, সেই জায়গা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখা যাচ্ছে এই স্কুল বাড়িটা সেই কত পুরনো স্মৃতি, মানে কোনো স্মারক জিনিস দেখে হঠাৎ করে মনে পড়ে গেল, সেটা হচ্ছে প্রাকচেতন স্তরে থাকে। আর অচেতন স্তরে থাকে যে জন্মান্তরের যে স্মৃতিগুলো থাকে, সেই জায়গাগুলো আমরা ঠিকমতো বুঝতে পারি না। হঠাৎ করে কি হয়, আমরা যখন কোনো কাজকর্ম করি বা করি, সেই ওই অচেতনের যে সমস্ত সংস্কারকে মানে খুব ব্যতিব্যস্ত করে থাকে। চেতন মন অনেক সময় বুঝতে পেরে যায়, কিন্তু তাকে দাবিয়ে ঠিকমতো রাখা যায় না। তা সত্ত্বেও যখন রাখতে পারা যায় না, তখন বশতা স্বীকার করে নেয়। এই বশতা স্বীকার করে নামান্তরই হচ্ছে আত্মপ্রবঞ্চনা। সপ্তর্ষি বলছে আত্মপ্রবঞ্চনা। এই আত্মপ্রবঞ্চনা থেকে রক্ষা পেতে গেলে কি করা দরকার? সপ্তর্ষি বলছেন যে আত্মপ্রবঞ্চনার থেকে রক্ষা পেতে গেলে অন্তত রোজ একটা নির্জন জায়গায় কোনো কিছু শূন্য অবস্থায় না কিছু ভেবে চুপচাপ বসে থাকা, খোলা আকাশের নিচেই হোক, ছাদেতেই হোক, খোলা আকাশের নিচে সেই জায়গায় চুপচাপ বসে থাকা, কোনো কিছু চিন্তা করা যাবে না। যারা ভক্ত করতে চান, এখানে আচার্যদেব আসবেন, তাদের সঙ্গে একটু আলোচনা করে নেবেন যে শূন্য ভাবনাটা কী। কোনো কিছু না মনে করে আমরা যে শূন্য ভাবনাটা করি, তাতে করে কি হয়, শূন্য ভাবনা করে শূন্য অবস্থায় কোনো কিছু চিন্তা না করে আমরা যদি বসে থাকি, তাহলে কিন্তু আমাদের মনে চিত্ত বিশ্লেষকের কাজ হয়। চিত্ত বিশ্লেষক কি? চিত্ত বিশ্লেষক হচ্ছে যে আমাদের অবচেতন মনে যে সমস্ত গ্রন্থি রচনা হয়ে আছে সেইগুলোকে ডিটেক্ট করে নেয়। কোন কোন জিনিসগুলোকে আমাকে ভয় দেখাবে আর কোন কোন জিনিসগুলোকে আমি করে দিতে পারবো, ডিজলভ করে দিতে পারবো। এইটা যারা প্র্যাকটিস করে, এইগুলো তো শুধু বই পড়ে হয় না, এই যারা সমস্ত প্র্যাকটিসের বিষয়, এই প্র্যাকটিস যারা করে তারা বুঝতে পারে এবং উপযুক্ত আচার্যর সান্নিধ্যে এসে এই জিনিসগুলো রপ্ত করে নিতে হয়। তা যেহেতু মন নিয়ে একবারে খুব এই মানে বর্ণপরিচয় বই বলা যায়, আমাদের জীবন পথের আলো, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ, সপ্তর্ষির বর্ণপরিচয় প্রথম ভাগ দ্বিতীয় ভাগ। কিন্তু হলে কি হবে, এখনও এই জিনিসগুলো 8 থেকে 80 বছর রপ্ত করতে গেলেও কালঘাম ছুটে যায়। ঠিকমতো আমরা অভ্যাস করি না। শুনি, সৎসঙ্গ শুনতে খুব ভালো লাগে, সকলেরই ভালো লাগে, কিন্তু সেই সৎসঙ্গকে আমরা ঠিক অভ্যাসে পরিণত করি না। যে যে জিনিসগুলোকে আমাকে অভ্যাস করতে হবে, এগুলো হয় কি জানেন তো, এগুলো হয় কি ওই স্ট্যাম্প পেপারে কোনো দলিল ফলিল লেখার মতো, 1 বছর থাকলো, তারপরে সেটা আর কোনো ভ্যালিড থাকে না। সৎসঙ্গ মানুষ যে শোনে খুব ভালো লাগে, 1 বছর কি কিছু দিনের মধ্যেই সেগুলো আবার উড়ে চলে যায়, তার কোনো ভ্যালিড লাগে। কিন্তু সেটাকে রেজিস্টার করতে গেলে সৎসঙ্গের যে সমস্ত কথা বা সেই জ্ঞান আদর্শ, সেগুলো রপ্ত করতে গেলে তাকে অভ্যাস করতে হবে।
অভ্যাস না করলে আমরা সেই জিনিসগুলোকে ঠিকমতো রেজিস্টার্ড করতে পারবো না। রেজিস্টার্ড মানে কি, তার একটা কোনো দলিল ফলিল করতে গেলে যেমন আমরা স্ট্যাম্প পেপারের ওপর নির্ভর করে থাকা চলে না, আমরা একটা নির্দিষ্ট জায়গায় সেই জায়গার খরচা করে সেই রেজিস্ট্রি করাতে হয়। আমাদেরও সেই আমরা যে বড় বড় কথা, ভালো ভালো কথা বলে থাকি, সেগুলোকে ফলাতে পারি না কেন? সেগুলো কি অসুবিধে আছে আমাদের? যার জন্যে এই কথা শোনা, সৎসঙ্গ শোনার সঙ্গে অভ্যাসটা একটা খুব জিনিস। কারণ আমরা দেখেছি যে নানান রকম ব্যায়ামের বই, কোনটায় ধরুন আপনার পাকস্থলী ভালো হচ্ছে, কোনোটা কোমরের যন্ত্রণা ভালো হচ্ছে, কোনোটা হার্ট ভালো হচ্ছে, কিন্তু জানছি, বলেও দিচ্ছি, কিন্তু অভ্যাস করছি না। তাহলে কি করে ভালো হবে? সে তো বইয়ের ছবি দেখে আর আমাদের দেখে সেই জিনিসগুলোকেই আমরা রপ্ত করে যাচ্ছি। কিন্তু আমরা যদি অভ্যাস করি তাহলে কিন্তু হাতে নাতে ফল পাবো। একবারে রেজিস্টার্ড হয়ে গেল। এই রেজিস্ট্রি যখন হয়ে যাবে তখন সেই জায়গাটা হয়ে গেল জ্ঞানের জায়গায় চলে গেল। মন থেকে সব কিছুই উৎপত্তি হয়। মন থেকে বুদ্ধি তৈরি হয়, বুদ্ধি থেকে প্রজ্ঞান তৈরি হয়, প্রজ্ঞান থেকে জ্ঞান তৈরি হয়। যার জন্যে মনকে উপেক্ষা করা কোনোভাবেই যায় না। যার জন্যে সপ্তর্ষি খুব একটা ক্রিটিক্যাল বিষয় এই মন নিয়ে অনেক আলোচনা করেছেন। সাধারণ একটা জীবনপথের বই, জীবনপথের আলো। তার কারণ হচ্ছে সাধারণ নয়, এটা আমাদের কাছে খুবই অসাধারণ ব্যাপার। এই জিনিসগুলো রপ্ত করতে আমাদের কাল ঘাম ছুটে যায়। আমরা শুধু গতানুগতিক কতগুলো পন্থা অবলম্বন করেই চলি। আমরা শুধু ভাবি যে শুধু হোম করলেই সব কিছু হয়ে যাবে, কিন্তু তা নয়। সপ্তর্ষি যেই জিনিসগুলো আমাদের রপ্ত করতে বলেছেন, যেগুলো অভ্যাস করতে বলেছেন, সেই অভ্যাসগুলো যদি ঠিক পথে আমরা অগ্রসর হই তবে আমরা জ্ঞানী হয়ে উঠব। সপ্তর্ষি বলেছেন তোমরা জ্ঞানী হও, জ্ঞানী হওয়ার চেষ্টা করো। জ্ঞানাৎ মুক্তি, জ্ঞানের দ্বারাই মুক্তি সম্ভব হয়। জ্ঞানাৎ মুক্তি মানে কি? মুক্তি বলতে আমরা সাধারণত বুঝি এই জন্ম আর নিতে হবে না, আর এই মনুষ্য জন্ম হয়ে আসতে হবে না। কিন্তু আর এক রকমভাবেও বলা যায় যে জন্ম নেওয়া যতটা ব্যাপার থাকে তার মধ্যে আমার এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান যে জানা, সেটা থেকে আমার যে জানা হয়ে গেল, যেটা আমাদের মধ্যে যে অন্ধকার ছিল, যেগুলো আমরা বুঝতে পারছিলাম না, সেই জিনিসগুলো জানার পর আমরা মুক্তি লাভ করলাম। এক্ষেত্রেও একটা মুক্তি পাওয়া যায়। কাজেই আমরা সৎসঙ্গ শুনব, ঠিক কথাই। সৎসঙ্গ শুনলেই সব কিছু হয় না, এটা অভ্যাসে পরিণত করতে হয়। কারণ মনকে আগে চিনতে হয়। মনকে না চিনলে আমরা আমাদের প্রত্যেক শুভ প্রচেষ্টাগুলিও, সপ্তর্ষি বলছেন, শুভ প্রচেষ্টাগুলিও ঠিকমতো সাকসেসফুল হয় না। সাকসেসফুল না হওয়ার কারণ হচ্ছে শুভ প্রচেষ্টাগুলো ঠিকমতো ওই সংস্কার গ্রন্থি থেকে আমাদের উৎপাত, যে চেতন মন, অবচেতন মনের যে সংস্কার, যে সেইগুলো চেতন মনে এসে মাঝে মধ্যে সেই ব্যাঘাত সৃষ্টি করে। তোমরা উপযুক্ত চিত্ত বিশ্লেষকের কাজ হোক, মানে তোমরা যে সপ্তর্ষি বলছেন যে চিত্ত বিশ্লেষক হতে পারলে তোমরা ওই যে যারা উৎপাত করছে সেই উৎপাতের বিষয়গুলিকে আমরা ধরে নিতে পারবো কোথা থেকে উঠছে। মনে করুন কোনো জায়গায় আমাদের পেটের মধ্যে কোথাও গল ব্লাডারে স্টোন হয়েছে, আমরা পেটের যন্ত্রণা হচ্ছে বলতে আমরা অ্যান্টাসিড খেয়ে নিলাম, তাতে করে কি কাজ হলো? যন্ত্রণাটা হচ্ছে সেটা আগে ডিটেক্ট করে নেয়। ডিটেক্ট করা মানে কি? ডিটেক্ট করা মানে একটা স্টোন হয়েছে, তাহলে স্টোনগুলো কী করতে হবে? স্টোনগুলো হয় অপারেশন করতে হবে, নাহলে লেজার দ্বারা সেগুলোকে ডিজলভ করে দিতে হবে। বিশিষ্ট চিত্ত বিশ্লেষক কাদেরকে বলা হয়? আমরা সাধারণত যেগুলো অভ্যাসের কথা বলা হয়েছে তাদেরকে এমনি চিত্ত বিশ্লেষক বলা হয়েছে। বিশিষ্ট চিত্ত বিশ্লেষক যাদেরকে বলা হয়, যেমন সপ্তর্ষি বিশিষ্ট চিত্ত বিশ্লেষক। তার আমার বাবাও দেখেছি অনেক কিছু চিত্ত বিশ্লেষণ করে বলে দিতে পারতেন।
বর্তমানে যিনি আছেন তিনিও চিত্ত বিশ্লেষক, বিশিষ্ট চিত্ত বিশ্লেষক। আমরাও চিত্ত বিশ্লেষক হয়ে থাকি না কেন, অসুবিধে কোথায়? আমাদের তো চিত্ত বিশ্লেষকের কিছু করতে সত্যশ্রী তো বলছেন যে তোমরা এই রকমভাবে তোমরা পন্থা অবলম্বন করো, তোমরা একটু বসো, তোমরা একটু নির্জন জায়গায় বসো, তোমরা কোনো চিন্তা করো। যদি আমরা চুপচাপ বসে থাকি, অন্য জায়গায় চিন্তা করি, তাহলে বসাই হলো, কিন্তু সেই চিত্ত বিশ্লেষকের জিনিসগুলো আমরা রপ্ত করতে পারি না। এই হচ্ছে আমাদের মন নিয়ে কিছু অংশ হয়তো বলতে পারলাম, যেটা পারা গেল না পরবর্তী অবস্থায়, বা আপনারাও চেষ্টা করবেন যার যখন হোম হবে এই মনকে নিয়ে। আসলে মন নিয়ে আমাদের জানতেই হবে, মনকে আমাদের ধরা ছোঁয়ার মধ্যেই থাকতে হবে, কারণ মন নিয়েই আমাদের সব কিছু, মন দিয়েই সব কিছু। এই যে আমরা হোমে সৎসঙ্গে এসেছি, মনে আছে বলেই আমরা আসতে পেরেছি। এই যে একটা উৎসব, আমাদের মন আছে বলেই আমরা আসতে পেরেছি। অনেকে আসে, অনেকের আবার মন ঠিকমতো কাজ করে না। তাহলে বলতে গেলে তাদের মন অধোগতি হচ্ছে কোনো কারণে। তাদের ঊর্ধ্ব যদি গতি হয়, তাহলে এই সত্যায়তনের প্রতি আকর্ষণ থাকবেই থাকবে, এটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য। আর যদি তার অধোগতি বা নিম্নগতি হয়, তাহলে তার আকর্ষণ হারাবে। নানান রকম ছল চাতুরি, নানান রকম বাহনা দিয়ে সেই জায়গাগুলোকে দমন করার, তারা নানা রকম প্রমাণ করার চেষ্টা করে। এই জিনিসগুলো কোথা থেকে আসে? সেই জায়গাগুলোকে আমাদের সংস্কার গ্রন্থি যেটা বলেছেন যে জন্মান্তরে সংস্কার, সেই সংস্কার গ্রন্থিগুলো আমাদের কাছে উৎপাত করে থাকে। এই উৎপাতের জায়গাগুলোকে যদি আমরা ঠিক সমূলে ধ্বংস করতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই ঠিকমতো এগিয়ে যেতে পারব। সংসার জীবনটা দেখুন, কোনো না কোনো একটা গাড্ডার মধ্যেই আছে। অনেক, যেমন রাস্তা অনেক গাড্ডার মধ্যে দিয়ে, কিন্তু তা বলে কি তার মধ্যে দিয়ে গাড়ি চলছে না? যানবাহন তো চলছে, হয়তো গতি কমে গেছে। আমাদেরও যে যেমন সংসার করে, তার মধ্যে কারো জ্বর হচ্ছে, কারো আর্থিক অনটন আছে, হ্যাঁ, এইগুলো সব নানান রকম গাড্ডার মধ্যে দিয়ে থেকেও আমরা সংসার যাত্রা যেমন করি, আমরা আধ্যাত্ম যাত্রাও করব। আধ্যাত্ম যাত্রা হচ্ছে প্রকৃতপক্ষে একটা মনোচক্র দিয়ে তৈরি। আমরা সংসারের ওপর দিয়ে সেই চাকার দিয়ে আমরা সেই গাড্ডার মধ্যে দিয়ে আমরা সেই মনোচক্রকে আমরা নিয়ে যে ঠিকমতো ড্রাইভ করে আমরা ঠিক নির্দিষ্ট লক্ষ্যপথে এগিয়ে যাব, এই আমার বিশ্বাস। এই বলে আমার সৎসঙ্গ এইখানেই শেষ করছি।